আমি দোকানের নাম দেখি মাধব চা ভান্ডার। ঠিক এই দোকানটা, এই প্রতাপপুর আর মাধবপুরের মাঝে। একটা আজ আকাশ ফাটিয়ে দিচ্ছে। আবার পেশায় আমি একজন পশু চিকিৎসক, বাড়ি বেলতলা গ্রাম। এই বৃষ্টির রাতেই আমি হাঁটছি মাধবপুর গ্রামের কাঁচা রাস্তা ধরে। ডাক এসেছে, একটা গাভীর প্রসব জটিল হয়েছে। সঙ্গে ছাতা আছে বটে, কিন্তু এই ঝড়ে তা কিছুই কাজে আসে না। রিক্সা পাওয়া যায়নি, তাই হেঁটেই রওনা দিয়েছি। ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি আমার একটা আলাদা টান। ওদের কষ্টের কথা শুনলে আর ঘরে বসে থাকতে পারি না। রাস্তাটা একেবারে ফাঁকা, চারপাশে শুধু জল, কাদা আর অন্ধকার। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে তালগাছ, আম গাছের ছায়া ভেসে ওঠে। ভাবছিলাম, এই বৃষ্টিতে যদি কোথাও একটু আশ্রয় পাওয়া যেত। ঠিক তখনই দূরে একটা হালকা আলো চোখে পড়ল। মনে হলো কোনো দোকান। আমিও হাঁটার গতি বাড়িয়ে দিলাম। কাছে এসে দেখি একটা চায়ের দোকান। সাইনবোর্ডে বড় বড় করে লেখা মাধব চা ভান্ডার। আমি হাঁপাতে হাঁপাতে ঢুকলাম। ভেতরে দেখি তিনজন লোক বসে, একজন দোকানদার, দুজন স্থানীয় যুবক। বাইরের বেঞ্চে একজন লোক বসে আছে, সাদা ধুতি, মুখে কাপড় ঢাকা। কেন জানি না, তাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বললাম, দাদা, এক কাপ গরম চা দেবেন? দোকানদার হেসে বলল, বসুন বাবু, আজ বৃষ্টি না থামা পর্যন্ত চা ফ্রি। আমি অবাক হলাম, এমন মানুষ আজকাল কমই দেখা যায়। চা খেতে খেতে গল্প শুরু হলো। ঝড়, বৃষ্টি, গ্রাম, তারপর কোথায় এসে পড়লো ভূতের ভয়ের। দোকানদার বলল, এই জায়গাটা রাতে ভালো না বাবু। একজন যুবক এসে বলল, আরে দাদা, আপনি আবার ভূতে বিশ্বাস করেন নাকি? সবাই আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, আমি বিশ্বাস করি। দোকানে হঠাৎ নিস্তব্ধতা। কারণ আমি বললাম, আমি নিচে চোখে দেখেছি। সবাই আগ্রহে এগিয়ে এলো। আমি গল্প বলা শুরু করলাম। এক ঝড়ের রাত্রে আমারও এমনই ডাক এসেছিল। একটা ছাগল গাছের নিচে আটকা পড়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি এক বৃদ্ধ লোককে দেখি, সাদা টুপি পরা, খোঁচা খোঁচা দাড়ি। সে বলল, ডাক্তারবাবু, আমার মানিকটা হারিয়ে গেছে। মানিকটা সব থেকে প্রিয়, কিন্তু মানিকটা যে কে
তা আমি তখনও জানতে পারিনি। আমি টর্চ নিয়ে তার সাথে হাঁটতে শুরু করি। হঠাৎ দেখি একটা চায়ের দোকান গাছের নিচে চাপা। ভেতর থেকে ভেসে আসছে ছাগলের ডাক। আমি ছুটে গিয়ে ছাগলটাকে বাঁচাই, কিন্তু তখনই দেখি গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃতদেহ। ঠিক ঠিক সেই লোকটা। আমার শরীর জমে গিয়েছিল। আমি পেছন ফিরে তাকাই, কেউ নেই। আমি দোকানের নাম দেখি, মাধব চা ভান্ডার। ঠিক এই দোকানটা, এই প্রতাপপুর আর মাধবপুরের মাঝে। আমার কথা শুনেই দোকানের সবাই সাদা হয়ে গেল। দোকানদার কাঁপা কাঁপা গলায় বলল, ডাক্তারবাবু, এই দোকানটা তো 10 বছর আগে ঝড়ে ভেঙে গিয়েছিল। হঠাৎ দেখি বেঞ্চ থেকে শব্দ। আমি তাকালাম, সেই সাদা ধুতি পরা লোকটা ধীরে ধীরে কাপড় নামালো। আমার আমার বুকের ভিতর শূন্য হয়ে গেল। সেই বৃদ্ধ এক মুখ। সে ফিস ফিস করে বলল, ভাই, আমার মানিকটা পেলেন তো? বেলিপুরের এই দুজন বিখ্যাত জেলে অমর আর নিতাই মাছ ধরে বাজারে বিক্রি করে তারা সংসার চালায়। এই রাত দুপুরে তারা ঘোষালদের পুকুরে মাছ ধরবে। এখন রাত্রি 2টো। নিতাই, তাড়াতাড়ি চল, কাল ভোর হবার আগে মাছ ধরে বাজারে বিক্রি করতে হবে। কিন্তু কিন্তু অমরদা, শুনেছি ঘোষালদের পুকুরে রাত্রিবেলা কেউ মাছ ধরে না। রাত্রে ওই পুকুরে মাছ ধরলে বিপদ হবে। চলো চলো, আমরা গ্রামের পশ্চিম দিকের খালে যাই। এত ভয় যদি, তাহলে এই রাতে মাছ ধরতে এলি কেন? নিতাই আর কিছু না বলে অমরের সাথে সাথে চলল। পুকুরের পাড়ে এলে অমর জালটা ফেলতে যাবে, ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর আওয়াজ শুনে নিতাই বলল, হায় হায় অমরদা, ওই যে দেখো, কি একটা শব্দ হচ্ছে। আমার আমার ভয় করছে। চুপ কর তো, জালে মাছ লেগেছে। সত্যি অমরের জালে এই প্রথম এত মাছ পড়ল। অমর নিজেও খানিকটা অবাক হলো ঠিকই, কিন্তু নিতাইকে বুঝতে না দিয়ে সে জাল টানতে ব্যস্ত হয়ে পড়ল। পুকুরের পাড়ে দাঁড়িয়ে নিতাই যা দেখল, সত্যিই তা গায়ে কাঁটা দেয়। পুকুরের ঠিক মাঝখান থেকে একটা হাত অমরের দিকে এগিয়ে আসছে। নিতাই চিৎকার করতে যাবে, ঠিক সেই সময়, আহ আহ নিতাই, নিতাই, আমাকে বাঁচা নিতাই, নিতাই, আমাকে বাঁচা নিতাই। তখন হাত পা ঠান্ডা হয়ে গেছে, হতভম্বের মতো দাঁড়িয়ে। হাতের 5টা আঙুল থেকে বেরিয়ে এসেছে বড় বড় নখ। দেখতে দেখতে এতটাই কুৎসিত, যেটা দেখলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। নিতাই সেখান থেকে যত তাড়াতাড়ি পারল দৌড়ে গ্রামের মধ্যে প্রবেশ করলো। পরের দিন সকালবেলায় অমরের স্ত্রী কমলা বলে উঠল, আমি কাল রাতে ওকে ওই পুকুরে মাছ ধরতে নিষেধ করেছিলাম, শুনলো না, শুনলো না আমার কথা। কমলাদি, তুমি একটু শান্ত হও।
এতক্ষণে পাড়ার আরও অনেক লোক এসে জমা হয়েছে অমরের বাড়ির সামনে। তাদের মধ্যে একজন বলল, তুমি ঠিক দেখেছিলে কিভাবে ওই পুকুরের জলে অমর মারা গেল? এটাই ঠিকই বলেছে। এর আগেও এই গ্রামের দুজন যুবক ওই পুকুরের জলেই মারা গেছে। এভাবে চলতে থাকলে তো আমাদেরও বিপদ। এর কিছু একটা বিহিত করা দরকার। এসব ভূতের ব্যাপার স্যাপার ভোবাতান্ত্রিক ছাড়া আর কারো দ্বারা সম্ভব হবে না। চলো চলো না, আমরা ওই ভবাতান্ত্রিকের কাছে গিয়ে আমাদের প্রার্থনা জানাই। উনি নিশ্চয়ই কিছু একটা করবেন। গ্রামের কয়েকজন বয়স্ক লোক আর নিতাই চলল ভবাতান্ত্রিকের কাছে। ভবাতান্ত্রিক একটি বটগাছের ছায়ায় বসে ধ্যান করছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমাদের বাঁচান। আমাদের এই বেলিপুরের ঘোষালদের পুকুরে ভূতের উপদ্রব থেকে আমাদের রক্ষা করুন বাবা। একের পর এক যুবক ওই অভিশপ্ত পুকুরে পড়লে মারা যাচ্ছে বাবা। কেন গিয়েছিলি ওখানে? তোরা জানিস না ওটা একটা অভিশপ্ত পুকুর? মাছ ধরে জীবন কাটায় বাবা। মাছ না ধরলে খাবো কি? চল, আজ অমাবস্যা রাতে আমাকে নিয়ে চল সেখানে। সেই রাত্রে ভবাতান্ত্রিককে সঙ্গে করে নিতাই চলল ঘোষালদের সেই অভিশপ্ত পুকুরের দিকে। পুকুরের সামনে তারা আসতে পুকুরের মাছগুলো যেন জল থেকে উঠে আসতে শুরু করলো। এক পা জলে নামলেই প্রচুর মাছ। নিতাই এগোতে যায়, ঠিক সেই সময় ভবাতান্ত্রিক বলল, সাবধান, আমি না বলা পর্যন্ত পুকুরে কেউ নামবি না। ওম দেবী কালিকায় নমঃ। ওম দেবী চণ্ডী নমঃ। ওম দেবী কালিকায় নমঃ। ওম দেবী চণ্ডী নমঃ। চারিদিকটা কেমন যেন গম্ভীর করে আছে। অট্টহাসিতে জলের উপর উঠে এলো সেই হাতটা। আস্তে 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 তার শরীরটা জলের উপর ভেসে উঠল। কি ভয়ঙ্কর চেহারা তার! মুখটা কুৎসিত। কারো গলা টিপে হত্যা করার সময় তার চেহারা যেমন হয় ঠিক তেমনি। নিতাই নিতাই অজ্ঞান হয়ে পড়ে গেল। কে কে তুই? এই নিরীহ গ্রামবাসীদের এইভাবে প্রাণ নিচ্ছিস কেন? ভবা, তুই এখান থেকে চলে যা ভবা। তা না হলে তোকেও এই পুকুরের জলে ডুবিয়ে মারবো। ওম দেবী কালিকায় নমঃ। ওম দেবী চণ্ডী নমঃ। ওম দেবী কালিকায় নমঃ। ভবা, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে ভবা। তোর আগে তুই কে বল, আর কেনই বা এই গ্রামবাসীদের ক্ষতি করছিস? বলছি বলছি আমি ঘোষালদের বাড়ির চাকরানী অনুরাধা লস্করের মেয়ে অনুষ্কা। ওই ঘোষালদের বড় ছেলে বিয়ে করবে বলে আমার সাথে সম্পর্ক করে, কিন্তু শেষে আমাকে গলায় দড়ি দিয়ে এই পুকুরের জলে ফেলে দেয়। আর তাই তো আমি এই ঘোষালদের পুরো পরিবারকে হত্যা করছি। এই গ্রামবাসীরা তোর কি ক্ষতি করলো? এই গ্রামবাসীরা আমার মা বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে ওই ঘোষালদের কথাই। আমি এই পুরো গ্রামকে শেষ করে দেব ভবা। তুই পালা ভবা এখান থেকে, তুই পালা। আমি থাকতে তা তুই কখনোই পারবি না। ওম দেবী কালিকায় নমঃ।
ওং দেবী চণ্ডী নমঃ। ওং দেবী কালিকায় নমঃ। আমাকে ছেড়ে দে বাবা, দেবী চণ্ডী নমঃ। ছেড়ে দে আমাকে, ওং নমো আমাকে ছেড়ে দে বাবা। ওং দেবী কালিকায় নমঃ। এ কথা বলতে বলতে অনুষ্কা কোথায় যেন মিলিয়ে গেল। ভবাতান্ত্রিকও তার মন্ত্র উচ্চারণ বন্ধ করে একটা হাঁড়ি নিতাইকে দিয়ে বলল, এটা নিয়ে গিয়ে গঙ্গা জলে ফেলে দিয়ে আসবি। নিতাই সেই হাঁড়িটা নিয়ে খুব ভোরে বেরিয়ে পড়ল গঙ্গার ঘাটের দিকে। এরপর থেকে বেলিপুরে আর তেমন কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।